তো অস্বীকার করার উপায় নেই যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল ইন্ডিয়া, তাদের র্যাঙ্কিং বা তাদের ফুটবল স্ট্রাকচার, তাদের বিনিয়োগ সব মিলিয়ে না সেরা হওয়ার পথে আমি মনে করি বাংলাদেশ আরেকটা ধাপ এগুলো। ইন্ডিয়াকে হারানোর সক্ষমতা তাদের তৈরি হয়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না রাকিব, তপু বর্মন। 22 বছর পর ভারতকে হারানোর যে একটা জয়ের আনন্দ বা উচ্ছ্বাস, সেটির রেশ এখনও কাটেনি। তবে বাংলাদেশ দলের ফুটবলাররা হাসি মুখেই যার যার ঘরে ফিরেছেন। হামজা চৌধুরী ইংল্যান্ডে ফিরে গেছেন। সমীর সোম অবশ্য দুদিন তার সিলেটের গ্রামের বাড়িতে কিছুদিন কাটিয়ে তারপরে 21 তারিখে ফিরে যাবেন কানাডায়। এবং লোকাল ফুটবলার যারা আমাদের দেশে যারা আছেন তারাও যার যার বাসায় কাল ম্যাচের পর রাতেই চলে গেছে। এই ম্যাচে বাংলাদেশের অনেক প্রাপ্তি, ভারতকে হারানো বলেই নয়, বছরটা বাংলাদেশের যে ফিফা উইন্ডোর শেষ ম্যাচটা ছিল সেটি জয় দিয়ে শেষ হলো। এটি একটা অসাধারণ একটা তৃপ্তির ব্যাপার। তার চেয়ে বড় কথা, বাংলাদেশে যে মানের ফুটবল খেলছে এখন, ওই যে আমরা যেটা বলছি ইউরোপিয়ান ফুটবল বাংলাদেশ টিমে দেখা যাচ্ছে, এটা আসলে একটা বড় প্রাপ্তি। কালকে ভারতের সঙ্গে গোলটা দেখুন কিভাবে মোরসালিন এবং রাকিবের যে কম্বিনেশন বা কেমিস্ট্রিটা তৈরি হলো একটা কাউন্টার অ্যাটাকে। মোরসালিন রাকিবকে দিলেন, রাকিব এরপরে তার স্পিডে হার মানালেন 3-4 জন ভারতীয় ফুটবলারকে। এরপরে কি অসাধারণ একটা পাস দিলেন এবং মোরসালিনের ক্লিনিক্যাল ফিনিশিং। আপনি চিন্তা করুন, ভারতের পরীক্ষিত ডিফেন্ডার তার ক্যাপ্টেন সন্দেশ ঝিঙ্গান এবং তাদের অভিজ্ঞ গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু দুজনকে বিট করে মোরসালিন গোলটা আদায় করলেন। সবচেয়ে দেখার মতো দৃশ্য যে গুরপ্রীত সিংয়ের মতো একজন অভিজ্ঞ গোলকিপারের 2 পায়ের মাছ দিয়ে গোল দিয়েছে আলতো টোকায় মোরসালিনের। কি দুর্দান্ত, শিল্পীর একটা ফিনিশিং টাচ। এরপর গোটা স্টেডিয়াম যেমন কেঁপে উঠলো গোলের আনন্দে, সারা বাংলাদেশ মাতল গোলের আনন্দে। সেকেন্ড হাফে কিন্তু ইন্ডিয়া যে অ্যাটাকের পর অ্যাটাক করছিল, মনে হচ্ছিল বাংলাদেশ যে শেষ মুহূর্তে গোল খায়, যে একটা বদভ্যাস ছিল এতদিন, সেই বদভ্যাসের কারণে কি ভারতের বিপক্ষেও গোল খাবে বাংলাদেশ? সেই গোলের সুযোগ দেওয়া হয়নি শেষ পর্যন্ত। ভারত আক্রমণের পর আক্রমণ এবং বাংলাদেশের দিকে বারবার বল চাপানোর পরেও গোল তারা আদায় করতে পারেনি। এর মধ্যে দেখুন হামজা চৌধুরীর আরও একটি কোয়ালিটি, তিনি কাল একটু ভারত ম্যাচের সঙ্গে একটু ডিফেন্সিভ মুডেই বেশি ছিলেন, কৌশলগত কারণে। যেহেতু ভারতের বিপক্ষে ফার্স্ট হাফে যেহেতু গোল আদায় হয়ে গেছিল, বাংলাদেশের টার্গেটই ছিল আর গোল না খাওয়া, যাতে 1-0 গোলে অন্তত জেতা যায়। শেষ মুহূর্তে মিতুল মার্মা কোথায় চলে গেল বল ঠেকাতে গিয়ে, ওই গোলটা হামজা চৌধুরী যে হেডে ক্লিয়ার করলো। বাংলাদেশের প্লেয়ার, আমি ছোট করব না কাউকেই, কিন্তু সাধারণত আমাদের ফুটবলারদের যে সেন্সটা থাকে, যখন প্রতিপক্ষর ফুটবলের পায়ে বল থাকে সে সাধারণত প্রতিপক্ষর ফুটবলারের কাছেই চলে যেতে চায়। কিন্তু হামজা চৌধুরী কিন্তু জায়গা থেকে তিনি করলেন কি, বলের লাইনে থাকলেন, তিনি প্রেডিক্ট করলেন, তার ফুটবল সেন্স যে বলটা কোন লাইনে আসতে পারে এবং সেই লাইনে থেকেই তিনি বলটা হেড দিয়ে ক্লিয়ার করলেন। একদম নির্ঘাত গোল, জাস্ট রক্ষা করেছেন বাংলাদেশকে হামজা আসলে তার কোয়ালিটি, তার প্রশংসা কীভাবেই বা বলা যায়। আর হামজা চৌধুরীর ছোঁয়া বা হামজা চৌধুরীর এফেক্ট অবশ্যই বাংলাদেশের নতুন কিছু বলার নেই। বাংলাদেশের ফুটবলে যে একটা চেঞ্জ আসছে, এতে তার একটা বড় কৃতিত্ব। সমগ্র আসলে কৃতিত্ব পুরো বাংলাদেশ দলকে দিতে হবে, কারণ দল তো খেলা তো দলীয় খেলা, তাই না, একটা টিম গেম। সেখানে ভারতকে হারিয়ে বাংলাদেশ দীর্ঘ একটা জয়খরা কাটিয়েছে। এখানে আরও একটা মেসেজ কিন্তু ভারত পেল। ভারত দেখলো এতদিন তারা গত মার্চে কিন্তু শিলংয়ে ভারতকে পেরে হারিয়ে, যে কতগুলো চান্স ক্রিয়েট হয়েছিল, বাংলাদেশ গোল দিতে পারেনি গত মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাই। কিন্তু সেই আফসোসটা রাখেনি ন্যাশনাল স্টেডিয়াম ঢাকাতে, তারা ঠিকই ভারতের জালে গোল দিয়েছে। এবং এখানে কিন্তু ভারতকে হারানোর পর একটা জিনিস বার্তা নিশ্চয় এস্টাবলিশ হয়েছে, সাউথ এশিয়াতে ইন্ডিয়াকে হারানো মানে আপনি সাউথ এশিয়ার সেরা। ইন্ডিয়াকে যেহেতু হারিয়েছে বাংলাদেশ, এটা তো অস্বীকার করার উপায় নেই যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল ইন্ডিয়া, তাদের র্যাঙ্কিং বা তাদের ফুটবল স্ট্রাকচার, তাদের বিনিয়োগ সব মিলিয়ে। তা এতদিন ইন্ডিয়াকে আমরা ধরে নেওয়া হতো যে সাউথ এশিয়ার সবচেয়ে স্ট্রং দল ইন্ডিয়া। সেই ইন্ডিয়াকে যখন যে দলই বিট করবে এই সাউথ এশিয়ার মধ্যে, তাহলে তারাই সেরা হিসাবে বিবেচিত হতে বাধ্য। তো এখন বাংলাদেশ যেহেতু ইন্ডিয়াকে হারিয়েছে, আমরা এতদিন ধরে বলছিলাম সাউথ এশিয়ার সেরা হওয়ার একটা সম্ভাবনা বাংলাদেশের তৈরি হয়েছে। সেই সেরা হওয়ার সম্ভাবনা বা সেরা হওয়ার পথে আমি মনে করি বাংলাদেশ আরেকটা ধাপ এগুলো। ইন্ডিয়াকে হারানোর সক্ষমতা তাদের তৈরি হয়েছে। তার মানে দক্ষিণ এশিয়া বাংলাদেশের আর খুব, যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তারা নেক্সট সাব যেটা হবে সেখানে তারা যদি ভালো করতে পারে, চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে নিঃসন্দেহে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে দক্ষিণ এশিয়াতে নাম্বার 1 বাংলাদেশ।
যদিও আরেকটু অপেক্ষা করতে হবে এবং ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আমি আরেকবার বলছি, ভারতের বিপক্ষে এই জয়ের পর বাংলাদেশের এখন কিছুটা বিরতি, আর 3 মাস পরে আবার সেই মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে, সিঙ্গাপুরের মাঠে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের আমি গতকাল যত খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি, হামজা, জায়ান আহমেদ, কিউবা মিসেল, ভারতকে হারানো নায়ক মোরসালিন, সবার মধ্যে একটা আফসোস যে 5 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সুযোগ ছিল এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করা। দক্ষিণ এশিয়ার সেরা হতেই হবে তো অবশ্যই। বাংলাদেশকে এখন চিন্তা করতে হবে এশিয়ান লেভেলে। মেয়েদের ফুটবল যেমন এশিয়ান লেভেলে গিয়েছে, ছেলেদের ফুটবলও এশিয়ান লেভেলে যেতে হবে যদি পরবর্তী এই ফুটবলকে আরও এগিয়ে নিতে হয়। তো দেখা যাক, হামজাদের আসার পর তার আশাবাদী যে আফসোসটা থেকে গেল, এবার এশিয়ান কাপ খেলা হচ্ছে না, নেক্সট বাছাই পর্বে যেন তারা ভালো করতে পারে সেই আশায় আছে। এর মধ্যে একটা দুঃসংবাদ দিই, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না রাকিব, তপু বর্মন। বাংলাদেশ দলের 2 অভিজ্ঞ ফুটবলার রাকিব এবং তপু ভারতের বিপক্ষে হলুদ কার্ড খাওয়ার পর তাদের সিঙ্গাপুরের বিপক্ষে স্বাভাবিকভাবে তারা নিষিদ্ধ থাকবেন। তবে সুখবরও আছে, এই ভারত ম্যাচে না খেলা হলেও হলুদ কার্ডে নিষেধাজ্ঞায় পড়ে এই ভারত ম্যাচে ফাহমিদুল ইসলাম ছিলেন না। ফাহমিদুল ইসলামের ফেরার সম্ভাবনা বা ফিরতে পারেন তিনি সিঙ্গাপুর ম্যাচে। মানে দুঃসংবাদের বিপরীতে একটু সুসংবাদও আছে, ফাহমিদুল ফিরছেন, রাকিব তপু নিষিদ্ধ থাকছেন বা খেলতে পারছেন না সিঙ্গাপুর ম্যাচে। তারপরেও ফাহমিদুল ইসলাম কিন্তু আপনার খেয়াল করেছেন, তিনি কিন্তু একটা ভিডিও মেসেজ দিয়েছিলেন, তিনি খুব মিস করেছেন বাংলাদেশ দলকে। ঘরের মাঠে বাংলাদেশ জিতলো, সেই দলে তিনি থাকতে পারলেন না। এটা অবশ্যই তার মধ্যে একটা আফসোস থাকতেই পারে। তবে সবাই বাংলাদেশ দলকেই তারা ভালোবাসেন, থাকুক বা না থাকুক সবার সমর্থন বাংলাদেশ দলের প্রতি থাকবে। বাংলাদেশের জন্য সিঙ্গাপুর ম্যাচটা এখন আসলে আর পয়েন্ট টেবিলের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে আরেকটা দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। সিঙ্গাপুরের সঙ্গে যদি বাংলাদেশ একটা ভালো রেজাল্ট পায়, তাহলে কিন্তু আর ওদিকে ভারত যদি হংকংকে হারাতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই যেটা হলো গ্রুপ পর্বে বা পয়েন্ট টেবিলে, তারা 2 থেকে শেষ করতে পারবে এই কম্পিটিশনটা। যদি 2 থেকেও বাংলাদেশ শেষ করতে পারে, নিঃসন্দেহে সেটাও একটা বড় অর্জন হবে বাংলাদেশ দলের। বাংলাদেশের খেলোয়াড়রা বা বাংলাদেশ দল নিশ্চয়ই, হামজারা নিশ্চয়ই 2 ওঠার এই সুযোগটা তারা নেবেন, যেটা তাদেরকে পরবর্তীতে আত্মবিশ্বাস যোগাবে। একই সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, সব আমাদের আগ্রহ আশা তৈরি হয়েছে জাতীয় দলকে কেন্দ্র করে। এটা তো নিঃসন্দেহে বলার অবকাশ নেই। ফুটবল কিন্তু সারা বছর ক্লাবকে কেন্দ্র করে আবর্তিত হয়। ন্যাশনাল উইন্ডি তো দেখেন, আমাদের সারা বছর আমরা জাতীয় দলে খেলা দেখলাম 6টা ম্যাচ, 2টা জিতলো, 2টা ড্র করলো, 2টা হারলো। এই 6টা ম্যাচ বাংলাদেশ এবছর খেলেছে। কিন্তু 6টা ম্যাচ দিয়ে কি আমরা পড়ে থাকবো? আমাদের তো সারা ওয়ার্ল্ডে দেখুন, ইউরোপিয়ান ফুটবল দেখুন, ল্যাটিন আমেরিকার ফুটবল দেখুন, তাদের ক্লাব ফুটবলগুলো কত জমজমাট, কত স্ট্রং। ম্যাচের পর টিম হোটেলে দেখা হয়েছিল বাফুফের সভাপতি তাবিদ আউলের সঙ্গে। আমি তাবিদ আউলকে এই প্রশ্নটা করেছিলাম যে ক্লাব ফুটবলেও কি হামজা লেভেলের খেলোয়াড় আনা যায় না? তাহলে তো ক্লাব ফুটবল কেন্দ্রিকও মানুষের আগ্রহ আশা তৈরি হয়, খেলা দেখার উন্মাদনাটা তৈরি হয়, ক্লাব ফুটবলটাও অনেক ভালো স্ট্রং হয়ে যেতে পারে। হামজামানের ফুটবল যদি, যেমন ন্যাশনাল টিমে কেন এত আগ্রহ তৈরি হয়েছে হামজামানের ফুটবলার আসার কারণে, নতুন আশা তৈরি হয়েছে, ক্লাব ফুটবলও কেন এরকম জমজমাট হবে না? সেক্ষেত্রে একটা বড় বাধা আসলে তিনি বললেন মাঠ। বাংলাদেশে আসলে যেমন ক্রিকেটে দেখুন 3-4টি ডেডিকেটেড, ক্রিকেটের জন্য ডেডিকেটেড মাঠ আছে। আমরা দেখি ঢাকার মিরপুর স্টেডিয়াম দেখি, চট্টগ্রাম দেখি, সিলেটে দেখি, এমনকি ফতুল্লা, বগুড়ার শহীদ চান্দ স্টেডিয়াম, অনেকগুলো মাঠ কিন্তু ক্রিকেটের জন্য আছে। ফুটবলের জন্য কি এরকম ডেডিকেটেড কোনো মাঠ আছে যে মাঠে আর অন্য কোনো খেলা হয় না, শুধু ফুটবল খেলা হয়? মানে আমি ছেলেদের টপ লেভেলের ফুটবলের কথা বলছি। আর ক্লাব ফুটবলে তো বসুন্ধরা কিংস ছাড়া আর বাকিদের কি সেই স্ট্রাকচার আছে? একটা তাবিদওয়াল বললেন যে আমি যদি হামজামানের একটা ফুটবলারকে আনি বা হামজামানের অনেক একাধিক ফুটবলার বাংলাদেশে আনি, সে বাংলাদেশে যে মাঠে খেলতে নামবে, যে ফ্যাসিলিটিস, যে স্ট্রাকচারে খেলতে নামবে, তার যদি সে যদি ইনজুরিতে পড়ে বা তার কোনো সমস্যা হয় বা এই ধরনের মাঠে তারা খেলতে চাইবেই বা কেন, ভালো মানের যদি মাঠ না থাকে? আসলে মাঠ একটা বড় ইস্যু। আমি আশা করি তাবিদওয়ালের বাফুফে সরকারের সঙ্গে এই ব্যাপারে তারা আরও ডিসকাশন করবেন এবং আমরা একটা সমাধানের পথ পাবো। ক্রিকেটের মতো ফুটবলেও 1-2টা ডেডিকেটেড মাঠ হোক না, তাহলে তো ফুটবলটা, লোকাল ফুটবলটা, স্পেশালি ডোমেস্টিক ফুটবলটাও অনেক উন্নত হয়। ডোমেস্টিক ফুটবল যদি উন্নত না হয়, সারা বছর কি জাতীয় ফুটবল কেন্দ্রিক আমাদের ফুটবল প্যানরা পড়ে থাকবে?
সব দেশে যেরকম ক্লাব ফুটবলের যে একটা বিশাল ফ্যান বেস তৈরি হয়, কেন বাংলাদেশেও তৈরি হবে না? এই যে সিন্ডিকেটের কথা বলা হয়, এই সিন্ডিকেটটাও তো আমি মনে করি ক্লাব ফুটবলটা যদি জমজমাট হয়ে ওঠে, বসুন্ধরার কিংস, আবাহনী, মোহামেডান, আরও যারা যেসব ক্লাব আছে, ফোর্টিস, আমি মনে করি সবার যদি যার যার স্ট্রাকচার থাকে, যার যার নির্দিষ্ট ফ্যান বেস থাকে, তাহলে তো আমাদের আরও ভালো কোয়ালিটিফুল ফুটবলার উঠে আসবে। তাতে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎটাই উজ্জ্বল হবে। যাই হোক, বাংলাদেশ তবুও একটা সুন্দর একটা শেষ করেছে বছরটা, ইন্ডিয়াকে হারিয়ে। বাংলাদেশ 22 বছরের অপেক্ষা ফুরিয়েছে, সবাই অনেক খুশি। এই খুশিতে আমরা আরও নতুন দিনের স্বপ্ন দেখি, নতুন দিনের আশা দেখি। হামজারা যখন আবারও আসবেন, আমরা আবারও ফুটবলের নতুন গল্প শুনবো।